স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের জীববিজ্ঞান ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের করোনাকালীন যে সময়টি যাচ্ছে, মহা দুর্যোগের সময় সারা বিশ্বব্যাপী, এর মধ্যেও কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে থেমে নেই। দুর্বার গতিতে এগিয়ে চলেছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে। তাদের পড়াশোনার যেন কোনো প্রকার ব্যাঘাত না হয়, সেই জন্যই তো শুরু করছি আজকের ক্লাস। আজকে পড়াবো ভাজক টিস্যুর প্রকারভেদ। গত ক্লাসে ভাজক টিস্যু সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি। আজকে ভাজক টিস্যুর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় ভাজক টিস্যুর প্রকারভেদ। এই পাঠ শিরোনামের আলোকে আমি একটি শিখনফল রেখেছি। শিখনফলটি হল উৎপত্তি, অবস্থান, বিভাজন ও কাজ অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন ভাজক টিস্যুর যে আলোচনাটা গত ক্লাসে করেছি তার ধারাবাহিকতায় এখন ভাজক টিস্যুর প্রকারভেদ নিয়ে আলোচনা শুরু করব। তো ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ করার সময় আমরা দেখি যে অনেকগুলো হেডিংয়ের উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে ভাগ করা হয়। এই যে অনেকগুলো হেডিংয়ের উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে ভাগ করা হয়, আমরা এখানে টোটাল 4 ধরনের শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি ভাজক টিস্যু প্রকারভেদে। এখানে দেখো, আমি দেখেছি 4টি প্রকার এখানে তোমাদের দিয়েছি: উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজনের প্রক্রিয়া অনুসারে, কাজ অনুসারে। তাহলে এই ভাজক টিস্যুর 4টি ভাগ। এখানে আমরা প্রথমে যে আলোচনাটা করব ভাজক টিস্যুর, সেটা হচ্ছে ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ। মূলত উৎপত্তি, গঠন, সম্প্রসারণ, অবস্থান, কাজ প্রভৃতি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে এবং সেই বিভাগটা হচ্ছে 4 প্রকার। প্রথমে উৎপত্তি অনুসারে, দ্বিতীয় হচ্ছে অবস্থান অনুসারে, তৃতীয় হচ্ছে কোষ বিভাজন অনুসারে, চতুর্থ হচ্ছে কাজ অনুসারে। তাহলে প্রথমে আমরা যে আলোচনাটা করব সেটা হলো উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে এখানে আমরা 3টি ভাগ দেখতে পাচ্ছি: প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে উৎপত্তি অনুসারে কটি ভাগ পেলাম? 3টি ভাগ। এই উৎপত্তির উপর ভিত্তি করে প্রথমেই আমরা পেয়েছি প্রারম্ভিকটা। প্রারম্ভিক অর্থটা কি শিক্ষার্থীরা? শুরু যেটা, সেটাই হচ্ছে প্রারম্ভিক। তাহলে এটা কোথায় থাকে, কোথায় শুরু হয়? মূল বা কাণ্ডের অগ্রভাগের, মানে একেবারে শীর্ষে যেটা, এই যে শীর্ষ অংশটা দেখা যাচ্ছে, মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে, যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে। তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। তা এই অঞ্চল থেকে প্রথম কিন্তু বৃদ্ধি শুরু হয়। এর পরবর্তী আসবে প্রাইমারি ভাজক টিস্যু। এই প্রারম্ভিক শুরুর পরেই আসবে প্রারম্ভিক ভাজক টিস্যু। তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যুটা কি? যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলা হয়। মূল এবং কাণ্ডের শীর্ষে, এই যে শীর্ষ অংশটা,
মূল এবং কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে তাই প্রাইমারি ভাজক টিস্যু। এদের বিভাজনের ফলে উদ্ভিদের দেহ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ সে মোটা হয়, অনেক লম্বা হয়, বিভিন্ন দিকে শাখা প্রশাখা হয়, এই প্রাইমারি ভাজক টিস্যুর জন্যই। প্রারম্ভিক ভাজক টিস্যু হতে এদের উৎপত্তি হয়, আবার প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। এবার আসবো আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রারম্ভিকটা বুঝতে পেরেছো আশা করি তোমরা। প্রারম্ভিকের পরে প্রাইমারি, এবার আসছে আমাদের সেকেন্ডারি ভাজক টিস্যু। শিক্ষার্থীরা, যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। এখানে কিন্তু আমরা বলতে পারি এই পূর্ববর্তী যে মানে আমরা যেটা পূর্ববর্তীটা প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু স্থায়ী টিস্যু কখন হয়েছে? প্রাইমারি ভাজক টিস্যু হতেই প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি। তাহলে এই যে প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি হলো, এখান থেকেই কিন্তু সেকেন্ডারি ভাজক টিস্যুর সৃষ্টি। তাহলে যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। আমরা বুঝতেই পারছি প্রাইমারি স্থায়ী টিস্যু থেকেই সেকেন্ডারি ভাজক টিস্যুর সৃষ্টি। সেকেন্ডারি ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয়। কর্ক ক্যাম্বিয়াম সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। এবার আসব আমরা অবস্থান অনুসারে। উৎপত্তি অনুসারে তিনটি ভাগ আলোচনার শেষে এবার আসবো আমরা অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে এখানে আমরা দেখতে পাচ্ছি কটি ভাগ? তিনটি ভাগ। শীর্ষক ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে আমরা এই কাণ্ডের লম্বচ্ছেদের যে ভাজক টিস্যুর অবস্থানটা, এখানে শীর্ষস্থ ভাজক টিস্যুতে আমরা শীর্ষক ভাজক টিস্যু দেখতে পাচ্ছি, নিবেশিত ভাজক টিস্যু, তারপরে আমরা প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম, সেকেন্ডারি ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যুটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে শীর্ষস্থ যে ভাজক টিস্যু এখানে, শিক্ষার্থীরা তোমরা এগুলো একটু খানি খাতায়ও টুকে নিতে পারো। শীর্ষস্থ এটা হচ্ছে আমাদের শীর্ষস্থ ভাজক টিস্যু। এই ভাগগুলো তোমরা খাতায় টুকে রাখো, বইয়ের সঙ্গেও মিলিয়ে নিতে পারো মনে রাখার জন্য। খাতায় টুকে নিলে সবচেয়ে ভালো মনে থাকবে। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যু মূল, কাণ্ড বা এদের শাখা প্রশাখার শীর্ষে অবস্থিত। শীর্ষদেশ মানে একেবারে উপরের, মানে যে জিনিসটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তার যেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে উপর দিকে সেই অংশটা। তাহলে মূল, কাণ্ড বা এদের শাখা প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকেই শীর্ষস্থ ভাজক টিস্যু বলে। কত পাতা ও ফলের শীর্ষেও ভাজক টিস্যু থাকতে পারে। শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমেই এসব অঙ্গ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, লম্বা হয়, মোটা হয়। আবার দেখো, এরা প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করে থাকে। আমরা পূর্বে আলোচনায় পেয়েছি প্রাথমিক স্থায়ী টিস্যু থেকেই প্রাথমিক ভাজক টিস্যু থেকেই প্রাথমিক স্থায়ী টিস্যু সৃষ্টি। তাহলে দেখো, এরা এই যে শীর্ষস্থ ভাজক টিস্যু, এখানে কিন্তু প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি হচ্ছে, অর্থাৎ এই শীর্ষস্থ ভাজক টিস্যু প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করে থাকে। পুষ্পক উদ্ভিদে শীর্ষস্থ ভাজক টিস্যু একাধিক কোষ দিয়ে গঠিত। এরা কিন্তু আবার প্রাইমারি টিস্যু। তাহলে এই হলো আমাদের শীর্ষস্থ ভাজক টিস্যুর যে উৎপত্তিটা কিভাবে গঠিত হচ্ছে এটাই। এরপরে আসবো আমরা নিবেশিত ভাজক টিস্যু। এই অংশটা হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে নিবেশিত ভাজক টিস্যু বলে। এই একটা স্থায়ী টিস্যু গেল, এই একটা স্থায়ী টিস্যু গেল, এর মাঝখানে
আবার এই একটা স্থায়ী টিস্যু, এই একটা স্থায়ী টিস্যু, এর মাঝখানে হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। তাহলে আলোচনাটা কি হলো? দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে নিবেশিত ভাজক টিস্যু বলে। আবার এই অঙ্গসমূহের বৃদ্ধির সময় শীর্ষস্থ ভাজক টিস্যু হতে কিয়দ অংশ মানে সামান্য কিছু অংশ পৃথক হয়ে এই প্রকার ভাজক টিস্যু সৃষ্টি করে। কোন প্রকার? এই নিবেশিত ভাজক টিস্যু। অর্থাৎ একটা জিনিস তোমরা ভালো করে উপলব্ধিতে আনো, দুটি স্থায়ী টিস্যুর কথা কিন্তু এখানে আমরা বলেছি। দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে নিবেশিত ভাজক টিস্যু বলে। আবার এদের অঙ্গসমূহের বৃদ্ধির সময় শীর্ষস্থ ভাজক টিস্যু হতে সামান্য কিছু অর্থাৎ কিয়দ অংশ পৃথক হয়ে এই প্রকার ভাজক টিস্যু সৃষ্টি করে। কাজেই এরা প্রাইমারি টিস্যু। এরাও কিন্তু প্রাইমারি টিস্যু। এরা পত্রমূলে, মধ্যপর্বের গোড়ায় বা পর্বসন্ধির নিচে থাকতে পারে। পর্বসন্ধি মানে যেখানে সংযুক্ত হয়, একটা অংশ যেখানে সংযুক্ত হয় তাকে বলা হয় পর্বসন্ধি। এর নিচে থাকে এই নিবেশিত ভাজক টিস্যু। এইখানে এই অংশগুলোতে কি থাকে? নিবেশিত ভাজক টিস্যু। এবার যে অংশটায় আমরা আসবো সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। শিক্ষার্থীরা তোমরা চিত্রটা দেখেই বুঝতে পারছো এবং আমার মনে হয় বুঝতে অসুবিধাও হচ্ছে না। এখানে দেখো, শীর্ষস্থ ভাজক টিস্যুটা আমরা বুঝতে পারলাম, নিবেশিত ভাজক টিস্যু বুঝতে পারলাম। এবার আমরা পার্শ্বীয় ভাজক টিস্যুটা সম্পর্কে ধারণা নিব। যেসব ভাজক টিস্যুর মূল বা কাণ্ডের পার্শ্বদেশে লম্বভাবে অবস্থান করে এবং বিশেষভাবে বিভাজিত হয়ে সেকেন্ডারি টিস্যুতে পরিণত হয় তাকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলে। দেখো, এপাশে দুই পাশে এই সাইড এবং এই সাইড, দুই সাইড মিলেই কিন্তু পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে এটা কিভাবে সৃষ্টি হচ্ছে? যে ভাজক টিস্যু মূল বা কাণ্ডের পার্শ্বদেশে লম্বভাবে অবস্থান করে এবং বিশেষভাবে বিভাজিত হয়ে সেকেন্ডারি টিস্যুতে পরিণত হয় তাকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলে। এই টিস্যুর কোষ বিভক্তির ফলে মূল ও কাণ্ডের পরিধির বৃদ্ধি ঘটে, অর্থাৎ গাছ মোটা হয়। পরিধি মানে ব্যাডটা বৃদ্ধি পায়, গাছ মোটা হয়ে যায়। কোন ভাজক টিস্যুর কারণে? এই পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে। এবার আসবো আমরা কোষ বিভাজন প্রক্রিয়া অনুসারে। একে ক ভাগে ভাগ করা হয়েছে? একেও 3 ভাগে ভাগ করা হয়েছে। মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। তাহলে আমরা কোষ বিভাজন অনুযায়ী ক ভাগে পেলাম? 3টি ভাগে পেলাম। প্রথমে আমরা আলোচনায় আসব মাস ভাজক টিস্যু। তাহলে মাস ভাজক টিস্যুটা কি? যে টিস্যুতে কোষ বিভাজন সব তলে ঘটে থাকে, উপরে, নিচে, সাইডে সব তলে ঘটে। ফলে সৃষ্ট কোষে মানে সৃষ্ট কোষে যে কোষ যে সমষ্টি, সৃষ্ট কোষের যে সমষ্টিটা সব তলে যখন ঘটে, এর ফলে কি হয়? সৃষ্ট কোষ সমষ্টি কোনো নির্দিষ্ট নিয়মে সজ্জিত না থেকে কোষপুঞ্জ গঠন করে, মানে গঠন করে থাকে, তাকে মাস ভাজক টিস্যু বলে। যেমন বর্ধনশীল অর্থ যেটা বৃদ্ধিপ্রাপ্ত, ভ্রূণ, শস্য, রেণুথলি, মেডুলা, কর্টেক্স প্রভৃতি এই ধরনের টিস্যু থেকেই উদ্ভিদ দেহের বেশিরভাগ অংশ গঠিত হয়। তাহলে কোনটা থেকে? এই মাস ভাজক থেকে, মাস ভাজক টিস্যু থেকে। এই মাস ভাজক টিস্যুর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। এই দ্বিতীয়টা হচ্ছে প্লেট, এই অংশটায় থাকে প্লেট ভাজক টিস্যু। তাহলে প্লেট ভাজক টিস্যুটা কী করে? যে ভাজক টিস্যুর কোষগুলো দুটি তলে, আমরা কিন্তু মাস ভাজক টিস্যু পেয়েছি সব তলে, আর এটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু দুটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো এক স্তর বিশিষ্ট প্লেটের মতো হয়, তাকে প্লেট ভাজক টিস্যু বলে। মানে একটি স্তর গঠিত হয়, দুটি তলে বিভাজিত হয়ে এক স্তর বিশিষ্ট প্লেটের মতো গঠিত হয়, তাকে প্লেট ভাজক টিস্যু বলে। যেমন বর্ধিষ্ণু, বহিতক।
এ ধরনের বিভাজনের ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানে একটা ডাল, তার একটা শাখা প্রশাখা, উদ্ভিদটা অনেক বড় হয়ে যায় কোন এই প্লেট ভাজক টিস্যুর কারণে। এবার এই কোষ বিভাজনের রিব ভাজক টিস্যু সম্পর্কে জানব। রিব ভাজক টিস্যুটা কি? যে ভাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয়, দেখো আমরা মাস ভাজক টিস্যু পেয়েছি কিন্তু সব তলে ঘটে, তারপরে প্লেট ভাজক টিস্যু পেয়েছি কিন্তু দুটি তলে বিভাজিত হয়। তাহলে রিব ভাজক টিস্যু কটি তলে বিভাজিত হয়? এই রিব ভাজক টিস্যু কোষগুলো একটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো কি হয়? রৈখিক সজ্জাক্রমে এক সারিতে অবস্থান করে। কেমনভাবে অবস্থান করে? রৈখিক সজ্জাক্রমে একটি সারিতে অবস্থান করে এবং দেখতে বুকের পাঁজরের মতন দেখায়। আমাদের এই বুকের যে পাঁজরটা এরকমই কিন্তু দেখায়, তাকে বলা হয় রিব ভাজক টিস্যু। এই প্রকার বিভাজনের ফলে এক সারি কোষ সৃষ্টি হয়, সারিবদ্ধ অবস্থায় এক সারি কোষ সৃষ্টি হয়, যেমন বর্ধিষ্ণু মূল বা কাণ্ডের মজ্জারশ্মি, এই রিব ভাজক টিস্যু। তাহলে আমরা এটা সম্পর্কে আর একটুখানি মনে রাখার জন্য বলি, মাস ভাজক টিস্যু সব তলে ঘটে, প্লেট ভাজক টিস্যু দুটো তলে বিভাজিত হয়, আর রিব ভাজক টিস্যু এটা কি হয়? একটি তলে বিভাজিত হয়। সর্বশেষ আমরা যে অংশটায় আসব সেটা হচ্ছে কাজ অনুসারে ভাজক টিস্যুকে কটি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে কটি ভাগে আমরা কাজ অনুসারে ভাগ করছি? 3টি ভাগে। তাহলে ভাজক টিস্যুর কর্মপ্রক্রিয়া অর্থাৎ কাজের পরে ভিত্তি করে কিন্তু এই 3 প্রকার পেয়েছি আমরা। একটা পেয়েছি প্রোটোডার্ম, দ্বিতীয়টা পেয়েছি প্রোক্যাম্বিয়াম, তৃতীয়টা পেয়েছি গ্রাউন্ড মেরিস্টেম। শিক্ষার্থীরা, প্রোটোডার্ম যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদ দেহের ত্বক সৃষ্টি করে, অর্থাৎ বাইরের এই যে অংশটা এই ত্বক সৃষ্টি করে, তাকে বলা হয় প্রোটোডার্ম। মূল, কাণ্ড, এই যে মূলের যে অংশটা, কাণ্ডের যে অংশটা, আবার এদের শাখা প্রশাখার ত্বক সৃষ্টি করা হলো এই প্রোটোডার্ম ভাজক টিস্যুর কাজ। এবার আসবো আমরা প্রোক্যাম্বিয়াম। এই প্রোটোডার্মটার কাজ কি? সমস্ত ত্বক সৃষ্টি করাটাই কিন্তু এর কাজ। প্রোক্যাম্বিয়াম এবার আবার আসবো, যে ভাজক টিস্যুর কোষ বিভাজিত হয়ে পরিবহন টিস্যু সৃষ্টি করে তাকে প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু বলা হয়। পরিবহন টিস্যু সৃষ্টি করাই প্রোক্যাম্বিয়ামের কাজ। সুতরাং ক্যাম্বিয়াম জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে। আমরা এই জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা মাধ্যমিক পর্যায়েও জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে অনেক কিছুই আলোচনা পেয়েছো এবং জেনেও এসেছো, পড়ে এসেছো। ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম পাতায় যে প্রস্তুতকৃত খাদ্য, সেই খাদ্যকে উদ্ভিদ দেহের সমস্ত অঙ্গে পৌঁছে নিয়ে যায়। জাইলেম কি করে? মূল অংশে, মূল থেকে যে খাদ্যটা শোষিত হয় সেটাকে উদ্ভিদের সমস্ত দেহে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে জাইলেমের। তাহলে দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদে এটি আবর্তে মানে আবৃত অবস্থায় থাকে বা আলাদাভাবে থাকে এবং কয়েকটি অংশে বিচ্ছিন্ন হয়ে বৃত্তাকার অবস্থায় অবস্থান করে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদে এগুলো বিক্ষিপ্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বা থাকে। কোনটা? এই প্রোক্যাম্বিয়াম। সর্বশেষ কিন্তু আমরা যে আলোচনাটা করব গ্রাউন্ড মেরিস্টেম। আমরা কিন্তু গত ক্লাসে ভাজক টিস্যুর যে আলোচনাটা, ভাজক টিস্যু ভূমিকা যে আলোচনাটা করেছি এবং ভাজক টিস্যু সম্পর্কে অনেক কিছুই তোমাদের সঙ্গে আলোচনা করেছি। সেখানে কিন্তু গ্রাউন্ড মেরিস্টেম বা মেরিস্টেম সম্পর্কে তোমরা
বেশ আলোচনা পেয়েছো এবং আশা করি সেটা তোমাদের মনে আছে। তাহলে এই গ্রাউন্ড মেরিস্টেমটা কি শিক্ষার্থীরা দেখতে তো অবশ্যই পাচ্ছ, বোঝা তো যাচ্ছেই। গ্রাউন্ড মেরিস্টেম যেটা, এটার শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ, এই যে শীর্ষস্থ ভাজক টিস্যু, এই শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বরাবর বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা রশ্মি সৃষ্টি করে তাকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে কাকে বলা হয়? শীর্ষস্থ ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যু এই অংশটা, একদম উপরের দিকের যে অংশটা, শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বরাবর বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জারশ্মি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। এই গ্রাউন্ড মেরিস্টেম কিন্তু শিক্ষার্থীরা জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু বোর্ড প্রশ্নে অবশ্যই মাঝে মাঝে আমরা দেখতে পাই এবং আসে, কিন্তু এটাকে কিন্তু খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে, খাতায় টুকে রাখো এবং টিক দিয়ে রাখো গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে আমি আরও একবার বলছি, শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জারশ্মি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। শিক্ষার্থীরা, ক্যাম্বিয়াম ছাড়া সমস্ত ভাজক টিস্যু বিভাজন ক্ষমতা হারিয়ে প্রাইমারি স্থায়ী টিস্যু যেমন ত্বক, কর্টেক্স, পেরিসাইকল, ফ্লোয়েম ও মেডুলা নির্মাণ করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আর একবার ভাজক টিস্যুর প্রকারভেদ মনে রাখার জন্য আরেকবার আমার সঙ্গে সঙ্গেই তোমরা আলোচনার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো, খাতায়ও টুকে রাখো। ভাজক টিস্যুর প্রকারভেদে ভাজক টিস্যুকে আমরা কটি ভাগে ভাগ করেছি? আমরা কিন্তু ভাজক টিস্যুকে টোটাল 4 ধরনের ভাজক টিস্যু পেয়েছি। বিভিন্ন শ্রেণীবিভাগ করার সময় দেখি অনেকগুলো হেডিংয়ের উপর ভিত্তি করে আমরা ভাজক টিস্যুকে এখানে ভাগ করেছি এবং টোটালে 4টি ভাবে ভাগ করা হয়েছে এবং 4টি ভাগে ভাগ হয়েছে। এর প্রথমটা হয়েছে উৎপত্তি অনুসারে, দ্বিতীয়টা অবস্থান অনুসারে, তৃতীয়টি হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়া অনুসারে, চতুর্থ হচ্ছে কাজ অনুসারে। তাহলে প্রথম উৎপত্তি অনুসারের 3টি ভাগে পেয়েছি: প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রারম্ভিক অর্থ কি বলেছি? শুরু। এবং প্রারম্ভিকের পরে যে অংশটা আসছে সেটা হচ্ছে প্রাইমারি থেকে আসছে প্রাইমারি স্থায়ী, আর তারপরে সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রাইমারি স্থায়ী থেকেই কিন্তু সেকেন্ডারি ভাজক টিস্যুর সৃষ্টি, ভ্রূণ অবস্থার অনেক পরে কিন্তু এই সেকেন্ডারি ভাজক টিস্যুর সৃষ্টি হচ্ছে। তারপরে অবস্থান অনুসারে পেয়েছি শীর্ষস্থ ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। শীর্ষস্থ দেখো একদম সর্ব উপরের যে অংশটি, নিবেশিত অর্থাৎ স্থায়ী, 2 দিকের স্থায়ী টিস্যুর মাঝ বরাবর হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু, এবং তারপরে পেয়েছি পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয়টা কিভাবে আসছে? যেটা বেয়ার, মোটা হচ্ছে, গাছটা বিভিন্ন দিক থেকে মোটা হচ্ছে অর্থাৎ পরিধি বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। কোষ বিভাজন প্রক্রিয়া অনুযায়ী এখানেও কিন্তু আমরা 3 ভাগে পেয়েছি: মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। মাস ভাজক টিস্যুটা কয়টি তলে বিভক্ত হয়েছে? মাস ভাজক টিস্যুটা সব তলে ঘটে থাকে। আর প্লেটটা কয়টি তলে বিভক্ত হয়েছে? প্লেটটা 2টি তলে বিভাজিত হয়েছে। রিব ভাজক টিস্যু কয়টি তলে বিভক্ত হয়েছে? রিব ভাজক টিস্যু 1টি তলে বিভাজিত হয়েছে। এবার আসবো আমরা কাজ অনুসারে কটি ভাগে ভাগ করা হয়েছে? কাজ অনুসারেও কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কি কি? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে প্রোটোডার্মটা আবার একটু আমার সঙ্গে মনে করার চেষ্টা করো। যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদ দেহে ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলা হয়। আর প্রোক্যাম্বিয়াম যে ভাজক টিস্যু কোষ বিভাজিত হয়ে পরিবহন টিস্যুতে অর্থাৎ পরিবহন টিস্যু তৈরি করে তাকে প্রোক্যাম্বিয়াম বলে। আর গ্রাউন্ড মেরিস্টেম কোনটা? শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি
তথা কর্টেক্স, মজ্জারসের সৃষ্টি করে, তাকে কি বলে? গ্রাউন্ড মেরিস্টেম। এই হলো আমাদের আজকের আলোচনা ভাজক টিস্যুর প্রকারভেদ। শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে আসছি। তোমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে ভাজক টিস্যু সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি। শিক্ষার্থীরা, তোমরা আমার এই ক্লাস ভালো করে ধরে রাখবে, বাড়িতে চর্চা করবে, কোনো সমস্যা হলে আমার সঙ্গে শেয়ার করবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।